আজকের এই এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা শিহরণ জাগানো কাহিনীর ব্যবচ্ছেদ করতে যাচ্ছি যা শুনলে আপনাদের রাতের ঘুম হারাম হতে বাধ্য। ধরুন একটা একদম আধুনিক বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বা শারীর স্থানবিদ্যা ক্লাসের কথা। জায়গাটা পুরোপুরি যুক্তি, বিজ্ঞান আর নিখাত বাস্তব তথ্যের ওপর চলে, তাই না? কিন্তু একবার ভাবুন তো, এই নিরেট যৌক্তিক জগতের সাথে যদি আচমকা কোনো ভয়ঙ্কর প্রাচীন অশুভ শক্তির ধাক্কা লাগে, তাহলে কি হবে? ঠিক এই রকমই একটা অকল্পনীয় আর ভয়ঙ্কর বাস্তবের গভীরে আজ আমরা ঢুকতে যাচ্ছি। আচ্ছা, চলুন একেবারে মূল বিষয়ে ছাপ দেওয়া যাক। শুরুতেই বলে রাখি, এই কাহিনীটা কিন্তু সে কোনো ভুতুড়ে ক্যাম্পাসের গল্প নয়। এর পেছনের ঘটনাটা আক্ষরিক অর্থেই মহাপ্রলয়ঙ্কারী। পুরো গল্পটা আবর্তিত হয়েছে একটা অদ্ভুত রক্ত অনুষ্ঠান বা ব্লাড রিচুয়ালকে ঘিরে। এর উদ্দেশ্যটা জানলে শিউরে উঠবেন। একজন ডাইনিকে সরাসরি অ্যান্টিক্রিস্ট বা খোদ শয়তানের আত্মার একটা হোস্ট বডি বা ধারক শরীরে পরিণত করা। আর এই সবকিছুর লক্ষ্য একটাই, অসীম ক্ষমতা অর্জন। বুঝতে পারছেন তো কিসের মধ্যে জড়াতে যাচ্ছি আমরা? এই বিশাল আর অন্ধকার পটভূমিটাই কিন্তু পরের সমস্ত ঘটনার ভিত তৈরি করে দেয়। এখানে একটা দারুণ বৈপরীত্য বা কন্ট্রাস্ট আছে, যা পুরো গল্পের একদম কেন্দ্রে বসে আছে। একদিকে ধরুন আধুনিক চিকিৎসা বিজ্ঞানের সেই পরিচিত জগৎ, যেখানে আছে অ্যানাটমি, নীরের যুক্তি, চকচকে স্ক্যালপেল আর যে কোনো রোগ সারিয়ে তোলার নিরলস চেষ্টা। আর ঠিক এর উল্টো দিকেই আছে প্রাচীন তন্ত্রমন্ত্রের এক অদ্ভুত বিশৃঙ্খল জগৎ, ডাইনি, ৫০০ বছরের পুরনো জাদুমন্ত্র, বলিদান আর ভয়ঙ্কর সব কালো জাদু। মানে একদিকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে মাপা যায় এমন বিজ্ঞান, আর অন্যদিকে অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা অজানা আতঙ্ক। এ দুয়ের একটা চূড়ান্ত লড়াই। এই পুরো দুঃস্বপ্নের শুরু কিন্তু খুব সাধারণ একটা জিনিস থেকে, একটা বই, জুডিথ ফন ইঙ্গেলস্ট্যাটের বাইবেল। বিশ্বাস করুন, এটা কোনো সাধারণ বই নয়। ১৪৮৯ সালে ডাইনি হিসেবে দোষী সাব্যস্ত হয়ে আগুনে পুড়ে মরার ঠিক আগে এক নারী এই পাণ্ডুলিপিটা লিখে গিয়েছিলেন। ৫০০ বছরের পুরনো এই বইটা আসলে মন্ত্র, অভিশাপ আর কালো জাদুর একটা ভয়ঙ্কর ম্যানুয়াল। মিলা নামের এক ছাত্রী আর তার কিছু সন্দেহপ্রবণ কৌতূহলী মেডিকেল বন্ধু এটা খুঁজে পায়। তারা তো দুনিয়াটাকে স্রেফ বিজ্ঞানের চোখে দেখে, তাই না? সুতরাং এই যে এক অন্ধকার ইতিহাস তারা খুঁড়ে বের করল, এর মোকাবিলা করার জন্য তারা কিন্তু বিন্দুমাত্র প্রস্তুত ছিল না। ওই মেডিকেল স্টুডেন্টরা শুরুতে এই বইটাকে ঠিক কতটা হালকাভাবে নিয়েছিল তা বুঝতে হলে ওদের উড়ন্ত জাদুমন্ত্র বা ফ্লাইং স্পেল প্রয়োগ করার বিষয়টা একবার দেখতে হবে। ওরা জাস্ট মজা করছিল, কপালে এক ফোঁটা গরম মোম ফেলল, তার উপর একটা পাখির পালক আটকালো, তারপর বই থেকে অদ্ভুত সব ল্যাটিন মন্ত্র পড়া শুরু করল। ওদের কাছে পুরো ব্যাপারটা ছিল নিছক একটা কৌতূহল বা মজার খেলা। ওরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি যে এই অদ্ভুত নির্দেশিকাগুলো ফলো করার মাধ্যমে ওরা আসলে কত বড় একটা সুপ্ত অশুভ শক্তিকে জাগিয়ে তুলছে। কিন্তু জানেন তো, এই মজাটা খুব বেশিক্ষণ টেকেনি। আমাদের গল্পের মূল চরিত্র মিলা খুব তাড়াতাড়ি একটা ভয়ঙ্কর বাস্তবতার মুখোমুখি হয়। তার সেই নিখাত বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। সে নিজেই একসময় স্বীকার করে যে অতিপ্রাকৃত শক্তিতে তার কোনো বিশ্বাস নেই ঠিকই, কিন্তু ওই বইটা খোলার পর থেকে যেন সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এটা সত্যি একটা চরম অসহায়ত্বের মুহূর্ত, যখন চোখের সামনে ক্যাম্পাসে একের পর এক ভৌতিক ঘটনা ঘটছে, অথচ আপনার সব যুক্তি আর বিজ্ঞান মিলে তার কোনো ব্যাখ্যা দাঁড় করাতে পারছে না। আর ঠিক এই নিরীহ কৌতূহল থেকেই খুব দ্রুত শুরু হয়ে যায় পুরো ক্যাম্পাস জুড়ে এক ভয়ঙ্কর সংকট। ঘটনাগুলো এত দ্রুত আর ভয়ঙ্করভাবে এগোতে থাকে যে ভাবলেই গা ছমছম করে। যেমন ধরুন, শিক্ষার্থীরা ওই জাদুমন্ত্রগুলো পড়ল, আর ঠিকঠাক কিছুক্ষণ পরে অ্যানাটমি বিভাগের প্রাক্তন প্রধান ওয়েইমার কোনো কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলেন। এরপর ঘটল আরও ভয়ঙ্কর একটা ব্যাপার। সরাসরি ব্যবচ্ছেদ ল্যাব বা ডিসেকশন রুম থেকে তিনটে মানুষের হৃৎপিণ্ড স্রেফ গায়েব হয়ে গেল। নিছক মজা থেকে শুরু করে এরকম মারাত্মক আর ব্যাখ্যাহীন একটা পরিস্থিতিতে পৌঁছানোর ঘটনাটা রীতিমতো শিউরে ওঠার মতো। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসা খুব স্বাভাবিক। এই সবই কি জাস্ট মর্মান্তিক কাকতালীয় ঘটনা, নাকি সত্যি এর পেছনে কোনো অভিশাপ আছে? এর একদম হাতে নাতে প্রমাণ পাওয়া যায় যখন ওই মেয়েরা বইটা থেকে একটা প্রতিশোধের মন্ত্র পড়ে।
আর অবিশ্বাস্য হলেও সত্যি, টিম নামের এক ছাত্র সাথে সাথে মারাত্মক চোখের সংক্রমণে আক্রান্ত হয়, ঠিক যেমনটা ওই মন্ত্রে বলা ছিল। এই তাৎক্ষণিক প্রভাবটা কিন্তু বাকি সব সন্দেহ একদম দূর করে দেয়। বইটার যে সত্যি একটা ভয়ঙ্কর ক্ষমতা আছে আর সেটা যে অক্ষরে অক্ষরে কাজ করছে তা একেবারে প্রমাণিত হয়ে যায়। আর এই পয়েন্টে এসে আমরা এমন একটা ভয়ঙ্কর আর অস্বস্তিকর প্রশ্নের সামনে ধাক্কা খাই যা পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেয়। একটু ভেবে দেখুন তো, কেন কেউ একটা মেডিকেল ব্যবচ্ছেদ ল্যাব থেকে এত নিখুঁতভাবে ধারাবাহিকভাবে মানুষের হৃৎপিণ্ড চুরি করতে যাবে? এটাই কিন্তু গল্পের আসল টার্নিং পয়েন্ট। এটা আর তখন নিছক কয়েকটা পথভ্রষ্ট তরুণীর কালো জাদু নিয়ে খেলার গল্প থাকে না। আমরা আসলে অজান্তেই একটা অত্যন্ত সুপরিকল্পিত ধারাবাহিক আর ভয়ঙ্কর অশুভ চক্রান্তের গভীরে ঢুকে পড়েছি। বিস্তর খোঁজাখুঁজি আর ঐতিহাসিক গবেষণার পর শয়তানকে আহ্বান করার এই ভয়ঙ্কর রিচুয়ালের আসল রিকোয়ারমেন্টস বা শর্তগুলো বেরিয়ে আসে, আর সেগুলো শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। এর জন্য দরকার জুডিথ ফন ইঙ্গলস্টেটের সেই ৫০০ বছরের পুরনো বাইবেলটা, আর দরকার ৫টি মানুষের হৃৎপিণ্ড, যার একদম শেষেরটা নিতে হবে একজন জ্যান্ত মানুষের বুক চিরে। এর সাথে দরকার একটা নির্দিষ্ট অত্যন্ত শক্তিশালী হোস্ট বডি, আর সবশেষে খোদ শয়তানকে এই পৃথিবীতে নামিয়ে আনার জন্য একটা ব্লাড রিচুয়াল বা রক্ত অনুষ্ঠান। মানে বুঝতে পারছেন, ওই যে হৃৎপিণ্ডগুলো চুরি যাচ্ছিল, ওগুলো স্রেফ এই ভয়ঙ্কর প্রস্তুতিরই একটা অংশ ছিল। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর টুইস্ট। ওই যে বলছিলাম না, একটা হোস্ট বডি বা ধারক শরীর লাগবে, সেটা কে হবে? ওই ডার্ক কাল্ট বা অশুভ গোষ্ঠীটা শেষমেশ ফাঁস করে যে স্বয়ং মিলাই হলো তাদের সেই কাঙ্ক্ষিত হোস্ট। তারা মিলাকে জানায়, তুমি জুডিথ ফন ইংলেস্ট্যাড বংশের শেষ বংশধর, আর তোমার রক্ত অত্যন্ত শক্তিশালী। মানে মিলা কোনো সাধারণ ছাত্রী ছিল না যে দৈবক্রমে একটা পুরনো বই পেয়ে গিয়েছিল। তার এই অভিশপ্ত বংশপরিচয় তাকে ওই ৫০০ বছরের পুরনো ভবিষ্যৎবাণীর একদম কেন্দ্রে বসিয়ে দিয়েছে। অ্যান্টিক্রিস্টকে এই পৃথিবীতে আনার চাবিকাঠি সে নিজেই। এই ভয়ঙ্কর সত্যিটা জানার পর কাহিনীটা পুরোপুরি একটা সার্ভাইভাল হররে পরিণত হয়। শুরু হয় অস্তিত্ব টিকিয়ে রাখার এক ভয়ানক লড়াই। অবশেষে চলে আসে সেই চরম মুহূর্ত, রক্ত আর জোরপূর্বক বলিদানের এক ভয়ঙ্কর রিচুয়াল। ওই ধর্মান্ধ কাল্ট গোষ্ঠী মিলাকে চারপাশ থেকে ঘিরে ফেলে এবং জোর করে তাকে দিয়ে শয়তানি অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করে। ভেবে দেখুন, চিকিৎসা বিজ্ঞানের সেই পরিষ্কার নিয়ন্ত্রিত পরিবেশটা চোখের পলকে উধাও হয়ে যায়, আর তার জায়গা নেয় এক মরিয়ার রক্তক্ষয়ী বেঁচে থাকার লড়াই। পৃথিবীতে চিরস্থায়ী যন্ত্রণা ডেকে আনার যে চক্রান্ত, তার বিরুদ্ধে এই লড়াইটা আক্ষরিক অর্থেই জীবন মরণের। এই চরম দুঃস্বপ্নের সামনে দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু আমাদের করতেই হয়। আধুনিক বিজ্ঞান কি আসলেই একটা প্রাচীন অদম্য অশুভ শক্তিকে আটকাতে পারে? যখন আপনার সমস্ত যুক্তি, ফর্মুলা আর বিজ্ঞানের সরঞ্জাম চোখের সামনে ঘটা বিভীষিকাকে ব্যাখ্যা করতে পুরোপুরি ব্যর্থ হয়, তখন আপনার হাতে আর কি উপায় থাকে? এই কাহিনীটা আমাদের বাধ্য করে নিজেদের এতদিনের লালিত যৌক্তিক কাঠামোর লিমিটেশনসগুলো নিয়ে নতুন করে ভাবতে, বিশেষ করে তখন যখন সত্যিকারের লজিকের বাইরের কোনো কিছুর সামনে আমাদের দাঁড়াতে হয়। আর এখানেই শুরু হয় চূড়ান্ত ফাইট। ওই কাল্ট গোষ্ঠীর টার্গেট ছিল একদম ক্লিয়ার, মিলাকে একটা পুতুলের মতো ব্যবহার করে সেই বংশের ৫০০ বছরের পুরনো নিয়তি পূরণ করা। কিন্তু মিলার সামনে তখনও একটা চয়েস ছিল। সে তার এই অন্ধকার বংশ পরিচয় আর নিয়তিকে মেনে না নিয়ে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। আর সবচেয়ে বড় কথা, সে কিন্তু বিজ্ঞানের কোনো হাতিয়ার বা বইয়ের বিদ্যা দিয়ে এই লড়াইটা করেনি। সে লড়াই করেছিল এক পরম অটুট বিশ্বাসের সাহায্যে। ওই বিশ্বাস দিয়েই সে ডাইনির অভিশাপের শেকলটা একেবারে ভেঙে চুরমার করে দেয়। পুরো ব্যাপারটার মধ্যে সবচেয়ে অভাবনীয় দিকটা কি জানেন? মিলা শেষ পর্যন্ত এই অশুভ শক্তির বিরুদ্ধে একটা আধ্যাত্মিক বিশ্বাসকে তার সবচেয়ে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করে। একদম শেষ মুহূর্তের সেই চরম নাটকীয় ক্লাইম্যাক্সে সে বুক চিতিয়ে একটা শক্তিশালী প্রার্থনা উচ্চারণ করে, হে প্রভু, যিনি দুষ্ট আত্মাদের দমন করেন, এই শয়তানকে নরকে পাঠান। সে তার বিশ্বাসের শব্দগুলোকে আক্ষরিক অর্থেই একটা অস্ত্রে পরিণত করে ফেলে, আর ওই অন্ধকার সত্তাগুলোকে আবার পাতালে ছুঁড়ে ফেলে দেয়। এ থেকেই প্রমাণ হয় যে সব যুদ্ধ কিন্তু আর যাই হোক ল্যাবরেটরিতে জেতা সম্ভব নয়। এরপর যা পড়ে থাকে তা হল স্রেফ কোনো মতে প্রাণে বেঁচে ফেরার একটা দৃশ্য। মিলা আর টিম সেই কল্পনাতীত বিভীষিকা পার করে শেষমেশ বেঁচে যায়। পেছনে পড়ে থাকে তাদের সেই রক্তাক্ত, ধ্বংস হয়ে যাওয়া অ্যানাটমি ল্যাব।
বিজ্ঞানের সেই পরম নিরাপদ আশ্রয়ের ধ্বংসস্তূপ থেকে তারা যখন বেরিয়ে আসে তাদের পুরো দুনিয়া দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে যায়। তারা বুঝতে পারে এই পৃথিবীটা তাদের মেডিকেল বইগুলোতে যতটা গোছানো আর সোজা মনে হয়, বাস্তবে সেটা তার চেয়েও অনেক অনেক বেশি অন্ধকার আর জটিল। কিন্তু আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে এই শিহরণ জাগানো ভাবনাটা একটু মাথায় রাখবেন। যখন কোনো কালো জাদুর বই তার মালিককে নিজেই বেছে নেয়, ঠিক যেমনটা আমরা এই কাহিনীতে দেখলাম, তখন কি সেই গল্পটা আদৌ কখনো পুরোপুরি শেষ হয়, নাকি সেই অন্ধকার শক্তি স্রেফ ছায়ায় ঘাপটি মেরে লুকিয়ে পড়ে? হয়তো সে ধৈর্য ধরে অপেক্ষা করতে থাকে পরবর্তী কোনো কৌতূহলী শিক্ষার্থীর জন্য, যে আবার ভুল করে তার পাতাগুলো উল্টাবে। ল্যাবরেটরির ওই দৃশ্যমান লড়াইটা হয়তো শেষ হয়েছে, কিন্তু ওই প্রাচীন অশুভ শক্তি হয়তো স্রেফ পরের সুযোগটার অপেক্ষায় দিন গুনছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।